আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং ফ্রি কোর্সে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা আমাদের যে হোম পেজটি রয়েছে সেটি কীভাবে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট এডিটর দিয়ে এডিট করতে হয় সেটি দেখেছিলাম। তো আজকের পর্বে আমরা অন্যান্য অপশনগুলো দেখব। এখন এখানে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কমেন্টস। তো আমরা কমেন্টসে গেলে এখানে দেখাচ্ছে যে কোনো কমেন্টস নেই। তো এটি কীভাবে কাজ করে, এটি মূলত আপনার ওয়েবসাইটে যদি কোনো পোস্ট থেকে থাকে, তো ওই পোস্টে যদি কেউ কমেন্ট করে থাকে ওই কমেন্টে এই অপশনে এসে যুক্ত হয়। তো আমরা এখান থেকে আমাদের একটি পোস্ট ছিল, আমরা অল পোস্ট থেকে ওই পোস্টটিতে যাব। এরপর এই পোস্টটি আমরা ভিউতে ক্লিক করে রাইট ক্লিক থেকে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব দিয়ে আমরা চেক করে দেখব। এই যে নিচে একটি কমেন্ট বক্স রয়েছে, তো আমরা এখানে টেস্ট লিখে একটি টেম্পোরারি কমেন্ট করব, তারপর পোস্ট কমেন্টে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে আমাদের কমেন্টসের যে অপশনটি রয়েছে সেখানে ফিরে যাব। এখন আমাদের যে টেস্ট কমেন্টটি করা হয়েছিল সেটা কিন্তু এখন এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে চাইলে কমেন্টটিকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাপ্রুভে ক্লিক করে আমরা অ্যাপ্রুভ করতে পারবো। তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু পোস্ট কমেন্টটি অ্যাপ্রুভ হবে। তো অ্যাপ্রুভ হলে কি হবে, এই কমেন্টটি এখানে চলে আসবে। এটি অলরেডি এখানে রয়েছে। তারপর হচ্ছে যে আমরা যদি বাল্ক সিলেক্ট থেকে এটা আনঅ্যাপ্রুভ দিয়ে দেয় তাহলে এটি কিন্তু আনঅ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাইতে ক্লিক করে এটা আনঅ্যাপ্রুভ করে দিয়েছি। আমি এখান থেকে রিলোড দিচ্ছি। এখন কিন্তু এখানে কমেন্টটি বলতেছে যে ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং ফর মডারেশন, দিস ইজ প্রিভিউ। অর্থাৎ এটা শুধু আমরা দেখতেছি, আমাদের কোনো ভিজিটর এই কমেন্ট দেখতে পাবে না। আমরা যখন এটা অ্যাপ্রুভ করব তখনই কিন্তু এটা যায় যুক্ত হবে। তারপরে এখান থেকে আমি যদি এটা চাই স্প্যামে সিলেক্ট করতে পারি, তো স্প্যামে সিলেক্ট করলে কি হবে, এইখানে ওরা এটা স্প্যাম হিসেবে ধরে নিবে। তো আমরা আন্ডোতে এটি ব্যাক করতেছি। তারপর হচ্ছে যে ট্রাশে ক্লিক করলে এটি ট্রাশে চলে যাবে। অর্থাৎ এই পোস্টটি এই কমেন্টটি ডিলিট হয়ে যাবে। অথবা আমরা যদি চাই কুইক এডিট থেকে আমরা এখানে এই কমেন্টটি নিজের মতো করে এডিট করে চেঞ্জও করতে পারবো। আবার আমরা যদি চাই এটা রিপ্লে করতে, আমরা থ্যাঙ্কস লিখে এখানে রিপ্লেও করতে পারবো, থ্যাঙ্কস। তারপর অ্যাপ্রুভ অ্যান্ড রিপ্লে দিলে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, তারপর রিপ্লেতেও চলে যাবে। তো আমরা এটা রিলোড দিব। রিলোড দিলে এই যে টেস্ট কমেন্ট করা হয়েছে, এখন টেস্ট থেকে একজন রিপ্লে যে থ্যাঙ্কস। তারপর হচ্ছে যে এখন আমাদের এই কোনো কমেন্টেরই প্রয়োজন না, আমরা বাল্ক সিলেক্ট থেকে আমরা মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিব। এই ছিল হচ্ছে যে কমেন্টস। এরপর অপশন হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখন আপনি যে ধরনের ফিউচারে যে ধরনের সাইডেই কাজ করেন না কেন, আপনার বেশিরভাগ অপশন কিন্তু এই অ্যাপিয়ারেন্সে এসে যুক্ত হবে। অর্থাৎ থিম রিলেটেড যে অপশনগুলো থাকবে সেগুলো অ্যাপিয়ারেন্সে এসে যুক্ত হবে। এখন অ্যাপিয়ারেন্সটা একটু চেঞ্জ হতে পারে আপনার থিমের উপর ভিত্তি করে। এখন আমাদের এখানে দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে থিমস, একটা হচ্ছে এডিটর। আমরা প্রথমে থিমস অপশনে চলে যাব। এখানে অনেকগুলো থিম দেখাচ্ছে, তিনটা বেসিক থিম দেখাচ্ছে। এখন থিম জিনিসটা কি, থিম হচ্ছে যে একটা সাইটের লেআউট বা একটা সাইটের লেআউটের জন্য আগে থেকেই একটা ভিত্তি তৈরি করা হয়েছে, ওই ভিত্তিটাই হচ্ছে যে মূলত থিম। এখন এই থিমগুলো আপনি যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার সাইটের ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি 2023 এই থিমটা যদি অ্যাক্টিভেট করি তাহলে কিন্তু এই থিমের স্ট্রাকচারটা এখানে পেয়ে যাবে। তো তারপর 2024 দিলে ভিন্ন একটা স্ট্রাকচার আসবে, 2025 দিলে ভিন্ন একটা স্ট্রাকচার আসবে। এখন এখানে যে দুইটা থিম রয়েছে এগুলো ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় আছে। ডিঅ্যাক্টিভেটেড মানে কি, এগুলো অ্যাক্টিভেট না। আর অ্যাক্টিভেট মানে কি, এই থিমের যে লেআউট সেটি মূলত পাচ্ছে। আমি এখন 2024টা অ্যাক্টিভেট করে আপনাকে দেখাচ্ছি। আমাদের বাই ডিফল্ট ডিজাইনটা ছিল ঠিক এরকম, যদিও আমরা এটা কাস্টমলি করেছি। এই যে এখন কিন্তু লেআউট একটু চেঞ্জ হয়েছে, এই যে এখানে কিন্তু লেখার কালারটা চেঞ্জ হয়েছে, তারপরে যে ফন্টের ফ্যামিলিটা চেঞ্জ হয়েছে, তারপরে এখানে কমেন্টসের কালার টালার এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তারপর হচ্ছে যে এখন আপনি চাইলে 2023 এই থিমটাও সিলেক্ট করতে পারেন। তবে আপনি যখন ক্লায়েন্টের সাইটে কাজ করবেন, আপনি ক্লায়েন্টের কোনো মডিফিকেশান আছে কিনা বা ক্লায়েন্টের কোনো রিকোয়েস্ট আছে কিনা দেখবেন। তবে আপনি যদি অলরেডি এক্সিস্ট কোনো সাইটে কাজ করেন, আপনি থিম চেঞ্জ করলে কিন্তু সাইটের লেআউটটা চেঞ্জ হয়ে যাবে, এটা কখনোই রিকমেন্ডেড না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে থিমটা কত প্রকার। থিম হচ্ছে যে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি থিম, একটা হচ্ছে প্রিমিয়াম থিম। যত প্রকার ফ্রি থিম আছে সবগুলো থিম আপনি অ্যাড থিমে ক্লিক করলে কিন্তু এখানেই পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যদি এই যে কোনো থিম সিলেক্ট করেন, এখানে সবগুলো থিম ফ্রি। তো আমরা এখান থেকে একটা পপুলার একটা থিম হচ্ছে হ্যালো এলিমেন্টর, এলিমেন্টরের জন্য। তারপর আস্টা আরেকটা পপুলার থিম। তারপর হচ্ছে যে এখানে ক্যাডেন্স, এটাও পপুলার থিম। ওকেন ডাব্লিউপি, এটাও পপুলার থিম। আবার জেনারেট প্রেস, এটাও পপুলার থিম। এর ধরুন অসংখ্য পপুলার থিম রয়েছে, আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আপনার সাইটের জন্য বা আপনার ক্লায়েন্টের সাইটের জন্য। আমরা যেহেতু আমরা আগেই বলেছিলাম যে আমাদের কোর্সটা এলিমেন্টের উপর ভিত্তি করে করা হবে, তো আমরা এখান থেকে হ্যালো এলিমেন্টর এই থিমটাকে ইনস্টল করে নিব। এখন ইনস্টল বাটনে ক্লিক করার পর পরে কিন্তু এটা ইনস্টল হওয়া শুরু করছে।
আপনাকে এনশিওর হতে হবে যে আপনার ইন্টারনেট কানেকশন রয়েছে। ইন্টারনেট কানেকশন না থাকলে কিন্তু থিম ইনস্টলড হবে না। তারপরে এই ইনস্টল থেকে আমরা অ্যাক্টিভেট করব, যেহেতু আমাদের এটা নিউ সাইট, আমরা অ্যাক্টিভেট করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। এখন আমাদের এই থিমটা অ্যাক্টিভেট হয়ে গেছে। আপনি সবসময় আপনার সাইটটা ফ্রেশ রাখার চেষ্টা করবেন। তো আপনার যে থিমগুলো লাগবে না আপনি এগুলো রিমুভ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এই থিমগুলো রিমুভ করে দিচ্ছি। তবে ওয়ার্ডপ্রেসের যে বাই ডিফল্ট থিম ছিল, একটা থিম আপনি অবশ্যই রাখবেন, যেন আপনি ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে ফিল্টার আউট করতে পারেন যে আসলে কী জন্য তো সমস্যাটি আসতেছে। তারপর হচ্ছে যে এখন আরেক প্রকার থিম আছে, সেটা হচ্ছে যে প্রিমিয়াম থিম। এখন প্রিমিয়াম থিমগুলো আপনাকে পারচুজ করে তারপর জিপ ফাইল আকারে আপলোড করতে হয়। এখন সেই থিমগুলো কীভাবে আপলোড করবেন, মনে করেন আমি অ্যাড থিমে ক্লিক করব, অ্যাড থিমে ক্লিক করে আপলোড থিমে ক্লিক করব। আপলোড থিম থেকে ব্রাউজে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করে আমাদের জিপ অপশন সিলেক্ট করতে হবে, যে কোনো জিপ। তো আমি এখানে উডমার্ট লিখে সার্চ করব। উডমার্ট হচ্ছে মোস্ট পপুলার একটা ই কমার্সের জন্য একটা থিম। তো আমরা আগেই বলেছিলাম যে আসলে ওয়ার্ডপ্রেস আপনার শিখা শেষ হবে না। আপনি অনেকগুলো থিম থাকবে, আপনাকে একটা একটা করে স্কিল ডেভেলপ করতে হবে। শুধু কাজ করলে হবে না, আপনাকে স্কিল ডেভেলপও করতে হবে। তো স্কিল ডেভেলপ করার অপশনটা হচ্ছে যে এটা, আপনি এক একটা থিম এক এক সময় পাবেন। আপনাকে ক্লায়েন্টের সাইটগুলোতে কিন্তু কাজ করতে হবে বুঝে বুঝে। তো উডমার্ট থিমটা আমি সিলেক্ট করেছি, এটা একটা প্রিমিয়াম থিম। আমি ওপেন অপশানে ক্লিক করব। এই যে জিপ ফরম্যাটে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, আর আপনার যে থিমটা রয়েছে থিমের মেইন ফাইল যেটা, শুধু ওইটাই সিলেক্ট করতে হবে। ইনস্টল নাওতে ক্লিক করব। এখন এটা আনপ্যাকিং হবে, আনপ্যাকিং দ্য প্যাকেজেস। আমাদের থিমটা কিন্তু ইনস্টলড হয়ে গেছে। এখন এখানে বলতেছে যে আমাদেরকে অ্যাক্টিভেট করতে। তো আমরা এই থিমটা অ্যাক্টিভেট করব না, আমি আপনাকে প্রিমিয়াম থিম কীভাবে আসলে অ্যাক্টিভেট করতে হয় সেটি দেখানোর জন্য এই অপশনে নিয়ে গেছিলাম। তো এছাড়াও আমাদের কিন্তু থিম আপলোড করার আরও মেথড রয়েছে। তো আমরা সেই মেথডগুলো ধীরে ধীরে শিখব, অথবা আপনি চাইলে ম্যানুয়ালিও থিম আপলোড করতে পারেন। তো আমরা যেহেতু এখন বেসিক টিউটোরিয়ালে আসছি, এখন এটা আমাদের জন্য প্রয়োজন নেই। তো আমি এই থিমটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট। এখন কিন্তু উডমার্ট থিমটা কিন্তু চলে গেছে। আমি আপনাকে একটু আগেই বলছিলাম যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমের উপর ভিত্তি করে কিন্তু এখানে নতুন নতুন অপশন তৈরি হবে। এখন ডিজাইন আসছে, কাস্টমাইজ আসছে, মেনু আসছে, থিম ফাইল এডিটর আসছে। তো আমরা ডিজাইন অপশনে গিয়ে দেখব আসলে এখানে কি আছে। তো ডিজাইনে ক্লিক করতেছি। ডিজাইনে গেলে এখানে আমাদের সাইট এডিটর থাকবে, অর্থাৎ এই যে এখানে যে অপশনগুলো ছিল, এই যে আর্কাইভসের যে অপশনগুলো ছিল, এটা কিভাবে কাজ করতেছে, বা ফুটার থাকলে সেটা কিভাবে আসে, ওগুলো আমরা এখানে দেখব। তো এখানে এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই দেখার, বা এখানে এগুলো কখনোই প্রয়োজন হয় না। ক্লায়েন্টের সাইটে আপনি যদি 100টা সাইট করে থাকেন, তাহলে 100টা সাইটের মধ্যে আমার মনে হয় না একটা সাইটে এরকম থাকবে, কারণ এখন লেটেস্ট প্রায় 2025 প্রায় শেষ। তো এখন 2026 আসে, আসলে এই ধরনের ডিজাইন অপশন থেকে কেউ কাজ করে না। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে পরের অপশন হচ্ছে কাস্টমাইজ। এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এখন যে কোনো প্রিমিয়াম থিম বা প্রি থিমে কাস্টমাইজ অপশন থাকে, আপনাকে বেশিরভাগ কাজ কিন্তু, বেশিরভাগ না মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ কিছু কিছু কিন্তু কাস্টমাইজ থেকে করতে হবে। তো আমি কাস্টমাইজে চলে যাচ্ছি। এরপর এখানে প্রথমে যে অপশনটি আছে সেটি হচ্ছে সাইড আইডেন্টিটি। এখন সাইড আইডেন্টিটির এই জিনিসটি কি, এই জিনিসটিতে মূলত আমরা আমাদের সাইটের জন্য একটা লোগো সিলেক্ট করতে পারি, একটা ট্যাগলাইন সিলেক্ট করতে পারি, একটা ফ্যাবিকন সিলেক্ট করতে পারি। এখন লোগো কোথায় কাজ করে, লোগো মূলত হেডারে বা ফুটারে যেখানে প্রয়োজন হয় সেখানে আমরা ইউজ করতে পারি। তো আমরা সিলেক্ট লোগো দিতে পারি, তারপর এখানে আপলোড ফাইলস দিতে পারি, তারপর সিলেক্ট ফাইলস দিতে পারি। আমি এখানে লোগো লিখে সার্চ করে দেখবো আমার পিসিতে কোনো লোগো নামক ফাইল আছে কিনা। এখানে একটা এখানে গ্যাজেট বাজার বিডি নামক একটা লোগো রয়েছে। তো আমি এই লোগোটা ইউজ করব। তারপর ওপেনে ক্লিক করে দিব, ওপেনে ক্লিক করে আমি সিলেক্টে ক্লিক করে দিব। তারপরে স্কিপ ক্রপিং দিয়ে দিব। স্কিপ ক্রপিং দিলে লোগোটা অ্যাড হয়ে যাবে আমাদের সাইটে। এই যে লোগোটা কিন্তু হেডারে চলে আসছে। এখন আপনি আপনার লোগো অ্যাড করবেন, এই লোগোটা আমরা আরও মডিফাই করতে পারবো। তারপর এটা হচ্ছে সাইট টাইটেল। এখন সাইট টাইটেলটা কোথায় কাজ করে, এই যে সবার উপরে সার্চ বারের উপরে কিন্তু এই যে ফার্স্ট ওয়েবসাইট, এইখানে কিন্তু এটি সাইট টাইটেল হিসেবে কাজ করে। তো আমি যদি এটা আপনাকে চেঞ্জ করে দেখাই, আওয়ার ফার্স্ট ওয়েবসাইট। তারপর ট্যাগলাইন সবসময় এর পরেই আসে, অথবা আপনি যদি এখানে অ্যাড করেন তাহলে এই ট্যাগলাইনটা কিন্তু সাইট টাইটেলের নিচেই আসবে।
বেস্ট ফর নিউ ওয়ান। আমি এখানে টেম্পোরারি টেক্সট অ্যাড করে দিয়েছি। তো এখন যদি আমি হোভার করি তাহলে এখানে প্রথমে বলতে যে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, তারপরে কিন্তু বেস্ট ফর নিউ ওয়ান এই অপশনটি চলে আসছে। তারপর সাইট আইকন, এখন সাইট আইকন কীভাবে কাজ করে, সাইট আইকন মানে হচ্ছে যে প্যাব আইকন। এই যে এখানে একটা প্যাব আইকন আছে, তো এই প্যাব আইকনটাই হচ্ছে যে মূলত সাইট আইকন হিসেবে কাজ করে। অথবা আমি যদি গুগলে চলে যাই, গুগলে যদি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আসলে প্যাব আইকনটা কোথায় কাজ করে। এই যে এখানে যে ওয়ার্ডপ্রেসের যে ইমেজটা রয়েছে, এটা মূলত সাইট আইকন বা ফ্যাব আইকন হিসেবে কাজ করে। এই যে এখানে কিছু আইকন রয়েছে, এখানে কিছু রয়েছে, তারপরে এখানে এই যে নেম চিপের একটা আইকন আছে, এখানে থিম ফরেস্টের একটা আইকন আছে, এগুলোই মূলত সাইট আইকন বা প্যাব আইকন। তো আমরা সিলেক্ট সাইট আইকন দিব। তারপরে এই যে গ্যাজেট বাজার বিডির জন্য যে লোগোটা দিয়েছিলাম সেটি আমরা সিলেক্ট করব। তারপরে এই যে শুধু আইকনের অংশটা নিব আমরা। তারপর ক্রপ ইমেজ দিয়ে দিব। এখানে বলতেছি ক্রপিং করতে সমস্যা হচ্ছে, তো আমার এটা কোনো কাজ নেই, এটা কখনোই সমস্যা হয় না। তো আমি স্কিপ ক্রপিং দিয়ে দিব, এত ঝামেলা করার কিছুই নেই। তো এই যে এখানে কিন্তু আইকনটা চলে আসছে। আপনি যদি ক্লায়েন্টের সাইট হয়, আপনার সাইট হয়, বা আপনি যদি কোনো সাইটে কাজ করে থাকেন, আপনাকে কিন্তু আইকনটা আপনার আইকনের ছোট্ট একটা সাইজে কিন্তু বানিয়ে নিতে হবে। এত বড় লোগোর কোনো প্রয়োজন নেই আইকন হিসেবে শো করানোর। সেক্ষেত্রে আপনাকে আর সমস্যায় পড়তেই হবে না। এই যে এখানে কিন্তু আইকনটা এখানে চলে আসছে, তো আমরা পাবলিশে ক্লিক করব। আপনাকে অবশ্যই পাবলিশে ক্লিক করতে হবে। এরপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, সাইড আইডেন্টিটি শেষ। তারপর হচ্ছে মেনুস। এখন মেনুটা কীভাবে কাজ করে, মেনুটা হচ্ছে যে মনে করেন লোগোর পরে এখানে এই যে এখানে আছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব মেনটেন্যান্স, রিসোর্সেস, অ্যাবাউট আস, এগুলোকে বলা হচ্ছে যে মেনু আইটেম। তো এই আর সম্পূর্ণটাকে একসাথে বলা হচ্ছে যে মেনু। ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব মেনটেন্যান্স, রিসোর্সেস, অ্যাবাউট আস পুরোটাই হচ্ছে মেনু, আর ভিতরে সবগুলো হচ্ছে যে মেনুর আইটেম। তো এখন এখানে আমাদের কোনো মেনু নাই বলতেছে, তো আমরা ক্রিয়েট নিউ মেনু দিয়ে এখান থেকে আমরা মেনুটা ক্রিয়েট করতে পারি। মনে করেন আমরা মেনুর নাম দিলাম হচ্ছে যে মেন মেনু। তারপরে এটা লোকেশন কোথায় হবে, আপনি চাইলে লোকেশনটা সিলেক্ট করতে পারেন, যেখানে সিলেক্ট করবেন সেখানে শো করবে। আর যদি সিলেক্ট না করেন, আপনি আপনার মতো করে ইচ্ছে মতো অ্যাড করতে পারেন। মনে করেন আমি হেডার দিয়ে দিব, তারপর নেক্সটে দিয়ে দিলাম। এখন এরপরে অ্যাড আইটেম করতে বলতেছে। মনে করেন আমি অ্যাড আইটেম দিব, অ্যাড আইটেম দিয়ে এই যে হোম এটা অ্যাড করতে পারি, তারপরে অ্যাড ফেস করতে পারি, পোস্ট অ্যাড করতে পারি, ক্যাটাগরিজ অ্যাড করতে পারি, ট্যাক্স অ্যাড করতে পারি। আমি এগুলো করতেছি না, কারণ আমাদের এগুলো নেই বললেই চলে। তো অথবা আমি এই যে ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরিটা ছিল, থিমের যে ক্যাটাগরিটা ছিল, এটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে কাস্টম একটা লিঙ্ক অ্যাড করতেছি। মনে করেন লিঙ্কটা টেক্সটটা থাকবে অ্যাবাউট আস। এখন আমরা এখানে লিঙ্ক একটা দিয়ে দিব, codersgen.com/about us। আপনি এভাবেই কাস্টমলি কিন্তু লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার ক্লায়েন্টের সাইট হলে কিন্তু আপনাকে ক্লায়েন্টে প্রোভাইড করবে যে আসলে কাস্টম লিঙ্কটা কী হবে। তো আপনি কাজ করতে করতে একটা সময় খুব ভালোভাবে বুঝে যাবেন যে আসলে আপনার কী করা উচিত। এখন আপনাকে জাস্ট কী করা উচিত, এখন আপনার শুধু প্র্যাকটিস করা উচিত যে বারবার করে। তো আমি এখানে একটা লিঙ্ক অ্যাড করে দিলাম, অ্যাড টু মেনু। এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। এই যে আমার কিন্তু লিঙ্কগুলো এখানে চলে আসছে। তো আমি পাবলিশে দিয়ে দিব, এখানে আমার কোনো কাজ নেই। একটু পরে আমরা এটাগুলোর পরবর্তীতে রিমুভ করে দিব। তারপর মেন মেনু থেকে আমি চলে যাচ্ছি। এখানে আমাদের আর কোনো মেনু ক্রিয়েট করার প্রয়োজন না। আপনার যতগুলো মেনু লাগবে আপনি এখান থেকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তারপর হোম পেজ সেটিং, এটি খুবই ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এই যে এখানে কিন্তু আমি যদি এখানে যাই, আমার লোগোতে ক্লিক করলে কিন্তু ফ্রন্ট পেজে নিয়ে যাচ্ছে, আর এখানে কোনো পেজের নাম আসে না। এই যে এই পেজটা কিন্তু হোম পেজ হিসেবে সিলেক্ট করা হয়েছে। তো এখন এখান থেকে আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের যদি এখানে এই যে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করি, আমাদের এখানে কিন্তু আর্কাইভ পেজ শো করতেছে। এটা একটা ব্লগ ছিল, যে ব্লগটা আমরা তৈরি করেছিলাম, এই ব্লগটি শো করতেছে। কিন্তু আমরা কিন্তু একটা হোম নামক একটা পেজ তৈরি করেছিলাম, সেই পেজটি এখানে কিন্তু আসতেছে না। কিন্তু ফ্রন্ট পেজ হিসেবে সবসময় হোম পেজটাই থাকে। তো আমরা হোম পেজটা সিলেক্ট করতে হবে। এখন এটা কেন আর্কাইভটা আসতেছে, কারণ এই যে হোম পেজ সেটিংসে ইউর লেটেস্ট পোস্ট এই অপশনটি সিলেক্ট করা আছে, যার কারণে এখানে আমাদের পোস্ট যেটা আছে ওইটাই আসতেছে। তো আমরা স্ট্যাটিক পেজ দিয়ে দিব। স্ট্যাটিক পেজ দিলে আমরা আমাদের মতো করে কাস্টম পেজ সিলেক্ট করতে পারবো। তো হোম পেজের জন্য এখান থেকে আমরা হোম পেজটা সিলেক্ট করে দিব। আপনি আপনার মতো করে যে পেজ লাগে সেই পেজটা সিলেক্ট করতে পারবেন। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে সবার প্রথমে কেউ ঢুকলেই কিন্তু এই হোম পেজটা সে পাবে। তারপর হচ্ছে যে পোস্ট পেজ। এখন পোস্ট পেজ কি, আমরা যতগুলো পোস্ট করব বা ব্লগ লিখব সেগুলো একটা পেজে শো করবে, সেটার নাম হচ্ছে পোস্ট পেজ। এখন পোস্ট পেজ দেওয়ার মতো আমাদের কোনো পেজ নাই বা আমরা ক্রিয়েট করি নাই, তো আমরা হোম পেজটাকে পোস্ট হিসেবে সিলেক্ট করে দিচ্ছি। এখন ওরা বলতেছে যে হোম পেজ অ্যান্ড পোস্ট পেজ মাস্ট বি ডিফারেন্ট, তো আমরা এখান থেকে কোনো পেজই রাখতেছি না। তারপর পাবলিশ। এরপর আমি ক্লিয়ারলি আপনাকে বোঝানোর জন্য আবার এখানে যাচ্ছি ফার্স্ট ওয়েবসাইটে, এবার রিলোড দিচ্ছি।
এখন কিন্তু আমাদের আর আর্কাইভটি শো করে না, এখন আমাদের ফ্রন্ট পেজ যেটি সেটি কিন্তু এখানে শো করতেছে। ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে কারণ আমরা থিমটা চেঞ্জ করেছিলাম। এরপর হচ্ছে হেডার্স ফুটার। এখন হেডার ফুটার জিনিসটা কি, একটা সাইডে হেডার হচ্ছে যে সবচেয়ে উপরের যে অংশটি থাকে সেটিকে হেডার বলা হয়। যেমন এখানে এটি হচ্ছে যে হেডার আমাদের, আর এখান থেকে আমি যদি একদম স্ক্রল করে করে নিচে চলে যাই, এখানে নিচে কোনো ফুটার নেই, সব ফুটারটা সবসময় এখানে নিচে থাকে, অর্থাৎ সব পেজের নিচে যে অপশনটি থাকে সেটাকে বলা হচ্ছে যে ফুটার। তো আমি হেডার ফুটারে ক্লিক করতেছি, এখানে বলতেছি যে এখানে ইনস্টল এলিমেন্টর টু বিল্ড হেডার অ্যান্ড ফুটার। তো আমরা যেহেতু আমি একটু আগে বলছি যে আসলে হ্যালো এলিমেন্টর থিমটা এলিমেন্টরের উপর বেসড করে তৈরি করা। তো এখন আমাদেরকে বলতেছি ইনস্টল করো এলিমেন্টর, আমরা এটা এখান থেকে করবো না, আমরা পরবর্তীতে এগুলো নিয়ে আরও কাজ করব। এরপর অ্যাডিশনাল সিএসএস, এটি কীভাবে কাজ করে, মনে করেন আপনার সাইটে এই যে এই কালারটি, এই টেক্সটের কালারটি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, কিন্তু আপনি কোনো অপশন খুঁজে পাচ্ছেন না, বা আপনি এখানে এমন একটা অ্যানিমেশন অ্যাড করতে চাচ্ছেন যেটা ওয়ার্ডপ্রেসে বা এলিমেন্টরে নেই, তাহলে কিন্তু আমরা এমনও সমস্যাগুলোতে পড়বো যেগুলো আসলে অ্যাডিশনাল সিএসএস দিয়ে করতে হয়। এখন সিএসএস মানে হচ্ছে ক্যাসেটিং স্টাইল শিট, অর্থাৎ এটা দিয়ে কিন্তু আপনি এটার স্টাইল করতে পারবেন। মনে করেন এই যে আমি এখান থেকে একটা কোড নিচ্ছি, আপনি এটি না বুঝলেও কোনো সমস্যা নেই, শুধু দেখানোর জন্য আমরা ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে শুধু এটা কোডটা নিয়ে নিব। এই যে আমি এই কোডটা নিয়ে নিচ্ছি, নিয়ে আপনাকে দেখাচ্ছি যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এই কোডটা নিয়ে আমি কপি করব, কপি করে কাস্টমাইজ অপশনে যাব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করে তারপর আমি একটা সিএসএস এর জন্য একটা কোড লিখব, কালার রেড। এখন আমি দেখব যে এটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। এই যে এখানে কিন্তু এই যে টেক্সট, যে আইডিটা ক্লাসটা আমরা ধরেছিলাম ওই ক্লাসের টেক্সটটা কিন্তু রেড হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিব, ক্লোজ করে পাবলিশ দিয়ে দিব। তো এইভাবে আমরা আসলে এডিশনাল সিএসএসে গিয়ে সিএসএস কোড অ্যাড করে থাকি। আপনি ডিপলি আরও জানতে পারবেন আমাদের কোর্সের ভিতরে ঢুকলে, কারণ এটা আমাদের আরও প্রয়োজন হবে। তারপর এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখান থেকে টোটালি বের হয়ে যাব। অ্যাপিয়ারেন্স অপশনে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে যে মেনুস। তো আমি মেনুসে ক্লিক করব। মেনু কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি দেখেছি, কিন্তু মেনু সেখান থেকে ক্রিয়েট না করলে আপনি এখান থেকেও কিন্তু ক্রিয়েট করতে পারেন। মূলত রিকমেন্ডেশন হচ্ছে যে মেনুটা আপনি এখান থেকে ক্রিয়েট করবেন। তো আমি এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করে আরেকটি মেনু ক্রিয়েট করে আপনাকে দেখাচ্ছি। মনে করেন আমরা এখানে লিখতে পারি যে মেইন মেনু 2। তারপর এখানে অটোমেটিক্যালি অ্যাড টপ লেভেল পেজেস অ্যাট দিস মেনু, অর্থাৎ এটা টপে অ্যাড হবে কিনা, না আমরা অ্যাড করবো না, কাস্টমলি হেডারে অ্যাড করবো কিনা তাও করবো না, ফুটারে করবো কিনা তাও করবো না, আমরা আমাদের ইচ্ছে মতো যখন ব্যবহারের প্রয়োজন হবে তখনই আমরা করবো, জাস্ট ক্রিয়েট মেনু দিয়ে দিব। মেনুটা ক্রিয়েট হয়ে গেছে, এখন মেনুতে মেনু আইটেম অ্যাড করতে হবে। মেনু আইটেমে কীভাবে আমরা অ্যাড করবো, এই যে হোম, আমাদের একটাই পেজ আছে তো ওইটা আমরা এখানে অ্যাড করে দিব, অ্যাড টু মেনু। তারপর মনে করেন পোস্ট থেকে একটাই পোস্ট আছে, মনে করেন আমি ওইটা অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। তারপর কাস্টম লিঙ্ক, মনে করেন আমি এখান থেকে কাস্টম লিঙ্ক একটা দিয়েছি অ্যাবাউট আস। তারপর হচ্ছে যে মনে করেন এখানে অ্যাবাউট আসের জন্য লিঙ্ক দিতে পারি, আমি হ্যাশ দিয়ে রাখতেছি আপাতত, মানে এটা কোথাও যাবে না, কিন্তু অ্যাবাউট আস লেখাটি থাকবে। তো অ্যাড টু মেনু। এখন আমি যদি এখানে যাই, আমার এখানে কিন্তু সাব মেনুগুলো, এই যে মেনুতে হোভার করলে সাব মেনু আসতেছে। এখন এটা কিভাবে করে, এটা হচ্ছে যে মেনু থেকে আপনাকে কি করতে হবে, মনে করেন আমি পোস্ট লিখতেছি, পোস্ট, তারপর এখানে হ্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাশ অ্যাড টু মেনু দিচ্ছি। তারপর এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের একটা পোস্ট, তো আমরা কী করবো, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে পোস্টের একটু নিচে করে অ্যাড করবো। এই যে নিচে মনে করেন আমাদের আরেকটা পোস্ট আছে, সেটা হচ্ছে পোস্ট টু, আর এখানে লিঙ্ক দিয়ে দিব, মনে করেন আমি হ্যাশ দিয়ে রাখতেছি আপাতত। তারপর এই যে এটিকেও ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটু নিচে অ্যাড করবো। তারপর মনে করেন আমরা পোস্ট 2.1 দিতে পারি, 2.1। তারপর অ্যাড টু মেনু দিয়ে দিব, অ্যাড টু মেনু দিয়ে পোস্ট 2 এর নিচে মনে করেন এটা সাব মেনু হিসেবে থাকবে। তো এটি এখন এরকম থাকবে, আর আমি এটা হেডার সিলেক্ট করে দিচ্ছি যাতে আপনাকে দেখাতে পারি যে আসলে এটি কীভাবে কাজ করতেছে। তো আমি সেভ মেনু দিয়ে দিয়েছি। তারপর আমার ফার্স্ট ওয়েবসাইটে যাব, গিয়ে রিলোড দিব। এই যে হোম, অ্যাবাউট আস, পোস্টের নিচে এই যে এই একটা পোস্ট ছিল সেটি আসতেছে। তারপর এখানে হোভার করলে আবার পোস্ট 2, এই যে এখান থেকে পোস্ট 1.2। এখন এটি কেন শো করতেছে না, কারণ আমাদের এখানটা কিন্তু রেসপন্সিভ নয়, এখানে রেসপন্সিভ না বিদায় এটা এরকম শো করতেছে। তো আমরা এটাকে
আরও অন্য ভিউতে দেখবো। এই যে তো আশা করি এবার ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন যে এটা আসলে কিভাবে কাজ করতেছে। এরপর অপশনটি হচ্ছে থিম ফাইল এডিটর। এখন আপনি অ্যাট ফিউচারে এখানে কাজ করার সময় অনেক সময় দেখবেন যে আপনি এমন কিছু থিমে কাজ করতেছেন যে যেটা কাস্টমলি বিল্ড করা, যেটার অপশনগুলো আপনি থিমেও কাস্টমাইজের অপশনেও পাচ্ছেন না, এলিমেন্টারও পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না। এমন অপশনগুলোতে কিন্তু আপনাকে থিম ফাইলটা এডিট করতে হবে। এখন থিম ফাইল এডিট করা এখানে কখনোই রিকমেন্ডেড না। কেন? কারণ হচ্ছে যে থিমটা আপডেট দিলে আপনি যে ফাইলটা এডিট করছেন ওটা কিন্তু পূর্বের অবস্থায় ফিরে চলে যাবে, বা আপনি যদি একটা ভুল কোড অ্যাড করে থাকেন পুরো সাইটটা কিন্তু ভেঙে যাবে এবং আপনি কিন্তু অ্যাক্সেসও হারাতে পারেন সাইটের। তো আমি এখানে দিয়েছি যে আই আন্ডারস্ট্যান্ড, আমি কী করতেছি সেটা আমি বুঝতেছি। তো এখানে থিম ফাংশন, থিম ফাইল, থিম অ্যাডার, ফুটার এগুলো আপনাকে এডিট করতে হবে। সবসময় আমি রিকমেন্ড করবো যে আপনি কখনো যদি এটি খুব বেশি এডিট করার প্রয়োজন হয়, বা আপনি যদি না বুঝে থাকেন যে ক্লিয়ারলি আসলে আমার কী করা উচিত, দেন আপনি আগে সাইটের ব্যাকআপ নেবেন, তারপর থিম ফাইলে যে কোনো কিছু এডিট করবেন। তবে এটা কখনোই এখান থেকে এডিট করা রিকমেন্ডেড না। তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা প্লাগইনস সম্পর্কে জানবো। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।